সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমরা ভৌতবিজ্ঞানের আলো বিষয়ে আজকে পড়ব। ভৌতবিজ্ঞানের একটা বড় চ্যাপ্টার আলো। আমরা ধাপে ধাপে টপিকগুলি সুন্দর করে পড়ব। তোমরা যদি প্রত্যেকটা ভিডিও আমার ধাপে ধাপে দেখো তাহলে পরীক্ষায় তোমরা প্রায় সমস্ত প্রশ্নেরই উত্তর করতে পারবে। তো আলোতে ঢুকতে গেলে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে, যেগুলো আমরা হয়তো বইতে পাবো না। তার মধ্যে হচ্ছে প্রতিবিম্ব এবং আলো। যেহেতু পড়ছি, তো আলো সম্পর্কে আমাদের অবশ্যই জানা দরকার। তো আলো কি, প্রথমে আমরা সেটা জেনে নেব। আমরা সকলেই জানি যে আমরা দেখি কিসের সাহায্যে। আমাদের দুটো চোখ আছে, চোখের সাহায্যে দেখি, এবং এটা যেমন সঠিক যে চোখের সাহায্যে আমরা দেখি, ঠিক তেমনই আমরা আলোর সাহায্যেও কিন্তু দেখি, তাই না? কারণ যদি আলো না থাকে, অন্ধকারে কি আমরা কোনো কিছু দেখতে পাই না। তাহলে আমাদের দেখতে সাহায্য করে কে? আলো, তাই তো? আলো কোথা থেকে আসে? সূর্য থেকে আসে। এই যে সূর্য থেকে আলো আসে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসছে। কি আকারে, কিভাবে আলো আসছে? তরঙ্গের আকারে আলো আসছে। তরঙ্গ আমরা বলতে পারি তাহলে কি? তরঙ্গ। কেমন তরঙ্গ? আলো হলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইংরেজিতে বলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আরও ভালোভাবে বলতে গেলে বলা যায় যে আলো হলো এক প্রকার তির্যক তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আমরা 9-এ পড়েছি যে শব্দের মধ্যে মহাশব্দ, অনুধ্রুব তরঙ্গ এবং তির্যক তরঙ্গ। যাই হোক, সেদিকে আমরা গেলাম না। আমরা জানলাম তাহলে আলো হচ্ছে কি? আলো হলো এক প্রকার তরঙ্গ। কেমন তরঙ্গ? তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এবং তার সঙ্গে আরেকটা কথা অ্যাড করা যেতে পারে কি? তির্যক তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলোর সাহায্যে আমরা কি করি? আলো যদি কোনো বস্তুর উপরে পড়ে তাকে আলোকিত করে তোলে। আর একটা কি, আমরা আগে থেকে একটা পড়ে আসি যে আলো হলো এক প্রকার শক্তি। আমরা আগে থেকে জানতাম শক্তি, আজকে নতুন করে জানলাম কি? যে আলো হলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে আলো আমরা সবাই বুঝতে পেরেছি আলো কী জিনিস। আলো হলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ যা নিজে অদৃশ্য, কিন্তু কোনো বস্তুর উপর পড়লে তাকে আলোকিত করে তোলে এবং আমরা সেটা দেখতে পাই। এরপরে আমরা জানবো আলোক রশ্মি। আলোক রশ্মি, আলোক রশ্মিটা কি? আলোক রশ্মি আমরা জানি আলো সরলরেখায় চলে। আলো কীভাবে চলে? সরলরেখা বরাবর চলে। আলো হচ্ছে সরলরেখা বরাবর চলে। সূর্য থেকে আলো আসছে সরলরেখা বরাবর। তো আলো যে সরলরেখা বরাবর আসছে, তো আলো তো তরঙ্গ মানে খুব, যাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা পরিমাপ করি, তরঙ্গ দৈর্ঘ্য খুবই কম। কিন্তু যখন কি হয়, যখন কোনো বস্তুর আকারটা অনেক বড় হয় তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায়, সেক্ষেত্রে কিন্তু আমরা আলোকে আলোক রশ্মি হিসেবে বিবেচনা করতে পারি। কিন্তু যদি খুবই ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু হয়, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে আলোকে আমরা তরঙ্গ হিসেবে কল্পনা করি। কিন্তু যখন কোনো একটা বস্তু, যেমন আমরা যতগুলো প্রতিফলক তল ব্যবহার করি, প্রায় সবগুলি তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় অতি বৃহৎ। তার জন্য আমরা এটাকে কী করতে পারি? আলোকে আলোক রশ্মি হিসেবে প্রয়োগ করি। এবার জানবো আমরা আলোক রশ্মিটা কী। আমরা জানি এটা একটা কাল্পনিক। আলোর চলার পথকে আমরা এইভাবে লিখছি, তীরচিহ্নযুক্ত একটা রেখা দ্বারা আমরা কল্পনা করছি। আলোর চলার পথকে আমরা তীরচিহ্নযুক্ত যে রেখা দ্বারা কল্পনা করছি, সেটা হচ্ছে আলোক রশ্মি। তীরচিহ্নযুক্ত, এই একটা তীরচিহ্ন দিচ্ছি, বা এই মাথায় একটা তীরচিহ্ন দিচ্ছি, এটা হচ্ছে আলোক রশ্মি। আলোর চলার পথকে আমরা যে তীরচিহ্নযুক্ত রেখা দ্বারা প্রকাশ করছি, সেটা হচ্ছে আলোক রশ্মি। যে কাল্পনিক, এটা আমরা কল্পনা করে নিচ্ছি। বাস্তবে কিন্তু আমরা দেখতে পাবো না যে আলো সূর্য থেকে পৃথিবীতে এইভাবে আসছে। কিন্তু আমরা যখন জ্যামিতিক আলোক বিজ্ঞানে আমরা প্রতিফলন প্রতিসরণ পড়ব, তখন আমরা আলোকে আলোক রশ্মি হিসেবে বিবেচনা করব। এরপরে আমরা দেখব যে আলোক রশ্মি গুচ্ছ কি। আমরা এরপরে জানবো, আলোক রশ্মি তো জানলাম, এবার জানবো আলোক রশ্মি গুচ্ছ কি। আলোক রশ্মি গুচ্ছ কি? অনেকগুলি আলোক রশ্মি যখন একসঙ্গে থাকে, তখন তাকে আলোক রশ্মি গুচ্ছ বলে।
নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। কি বললাম, অনেকগুলি আলোকরশ্মি যখন একসঙ্গে থাকে তাই কি বলে আলোকরশ্মি গুচ্ছ। এই আলোকরশ্মি গুচ্ছ আবার 3 প্রকার। এগুলা খুবই বেসিক কনসেপ্ট, এগুলো জানতে হবে, কারণ আমরা ক্লাস 10 যখন আলো পড়বো, দর্পণ এবং লেন্স পড়বো, তখন সেক্ষেত্রে আমাদের এগুলো খুব কাজে লাগবে। যেমন সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ, সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ, সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ। তারপর হচ্ছে অভিসারী, অভিসারী আলোকরশ্মি গুচ্ছ। এবং 3 নম্বর হচ্ছে অপসারী, অপসারী আলোক রশ্মি গুচ্ছ। সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ কাকে বলে? তোমরা যদি ডায়াগ্রামগুলো দেখো তাহলে বুঝতে পারবে যে যে আলোকরশ্মি গুচ্ছের রশ্মিগুলি পরস্পর সমান্তরাল তাকে বলে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ। কেমন? এবং এই যে আমি 3টা আলোকরশ্মি নিয়েছি, তাহলে একাধিক আছে, তাহলে একাধিক আলোকরশ্মি গুচ্ছকে একসঙ্গে আলোকরশ্মি গুচ্ছ বলে। এবার দেখো, যে আলোকরশ্মি গুচ্ছের রশ্মিগুলি পরস্পর সমান্তরাল তাকে বলে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ। অভিসারী মানে কি? অভিসারী হচ্ছে যে যখন কোনো আলোকরশ্মি গুচ্ছ পরস্পর কাছাকাছি এসে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তাকে বলে অভিসারী আলোকরশ্মি গুচ্ছ। অভিসারী আলোকরশ্মি গুচ্ছ যখন পরস্পর কাছাকাছি এসে একটা বিন্দু মিলিত হচ্ছে আলোকরশ্মি গুচ্ছগুলো, এটা হচ্ছে অভিসারী আলোকরশ্মি। অপসারী কি? এর উল্টা, এই অভিসারীর উল্টা। কেমন? একটা বিন্দু থেকে উৎপন্ন হয়, তারা হচ্ছে কি করবে? ছড়িয়ে পড়বে, চারিদিকে ছড়িয়ে পড়বে, হচ্ছে অপসারী। এর উদাহরণ কি হবে? উদাহরণ বাস্তবে যেমন সূর্য থেকে যে আসছে, সূর্যের থেকে আসা আলোকরশ্মি গুচ্ছ উদাহরণ হবে রশ্মি গুচ্ছ। আমরা লেন্স এখনো পড়িনি। অভিসারী আলোকরশ্মি গুচ্ছ উদাহরণ দিতে গেলে একটা অবশ্যই লেন্সের সাহায্য নিতে হবে। সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছর গতিপথে যদি আমরা একটা উত্তল লেন্স রাখি তাহলে কি হবে? সেই রশ্মি গুচ্ছগুলো অভিসারী রশ্মি গুচ্ছে পরিণত হবে। এই যে রশ্মি গুচ্ছগুলো, হ্যাঁ, লেন্স দ্বারা প্রতিসরণের পর সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছকে আমরা যদি কি করি, একটা উত্তল লেন্স দ্বারা প্রতিষ্ঠিত করি, তাহলে যে প্রতিষ্ঠিত রশ্মিটা পাবো সেটা আমরা কি পাবো? অভিসারী আলোকরশ্মি গুচ্ছ পাবো। এটা কি? টর্চ লাইট থেকে যে আলোটা উৎপন্ন চারিদিকে ছড়িয়ে যায় সেটা হচ্ছে অপসারী আলোকরশ্মি গুচ্ছ। তাহলে আমরা এই 3 প্রকার আলোকরশ্মি গুচ্ছ বুঝতে পারলাম। এগুলো বেসিক জিনিস, আগে পড়ানো হয়, কিন্তু আবার যেহেতু ক্লাস 10-এ লাগবে তার জন্য আমি এগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। এরপরে আমরা চলে যাবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রতিবিম্ব। কারণ আমরা জানি দর্পণ পড়বো, আমরা লেন্স পড়বো, এবং দর্পণ এবং লেন্সে প্রতিবিম্ব সৃষ্টি হয়। তাই প্রতিবিম্বটাকে একবার মনে রাখা দরকার, মনে নিয়ে আসা দরকার। ঠিক আছে, তাহলে প্রতিবিম্ব কাকে বলে? প্রতিবিম্ব বোঝানোর জন্য আমরা ডায়াগ্রামের সাহায্যে দেখে নেব। যদি একটা লেন্স আঁকি, একটা বিন্দু উৎস থেকে যদি আলো নিয়ে আসি, আলোগুলো কি হবে? প্রতিষ্ঠিত একটা বিন্দু মিলিত হবে। এটা হলো প্রতিটি লেন্স, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ইমেজ। লেন্স, একটা দর্পণ আঁকছি, সমতল দর্পণ লেন্স, এখানে একটা বস্তু আছে, এটা বস্তু, অবজেক্ট, এটা ইমেজ। তাহলে এবার সংজ্ঞাটা বলি। প্রতিবিম্ব কোনো বিন্দু উৎস থেকে উৎপন্ন আলোকরশ্মি গুচ্ছ, একাধিক আলোকরশ্মি আছে, তার আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে এই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দু কি বলে? প্রতিবিম্ব বলে। আরেকবার বলছি, যখন কোনো বিন্দু উৎস থেকে উৎপন্ন আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি দ্বিতীয় কোনো বিন্দু মিলিত হয়, এখানে বাস্তবে মিলিত হয়েছে, অথবা যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, ছবিটা কমপ্লিট হয়নি, এই যে করে দিলাম, তাহলে এই যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে অসৎ বিম্ব। এটা
কি সদ্বিম্ব। সদ্বিম্ব, প্রতিবিম্ব দুই প্রকার, সদ্বিম্ব আর অসদ্বিম্ব। যখন প্রতিফলন বা প্রতিসরণ, আমরা প্রতিফলন প্রতিসরণ এরপরে ভিডিওতে ডিটেলস পড়বো। হ্যাঁ, যাই হোক, প্রতিফলন প্রতিসরণ আমরা ছোটো ক্লাসে পড়েছি, আবার ক্লাস 10 পড়তে হবে ভালো করে এগুলো। এরপরে ভিডিও আমরা প্রতিফলন ও প্রতিসরণ পড়বো। তো প্রতিফলন ও প্রতিসরণে হচ্ছে এই প্রতিবিম্ব সৃষ্টির কিন্তু কারণ। যদি বলা হয় কারণ কি, প্রতিবিম্ব সৃষ্টির কারণ কি, 1 নম্বর হচ্ছে প্রতিফলন, দুই নম্বর হচ্ছে প্রতিসরণ। প্রতিফলন ও প্রতিসরণ আমরা ডিটেলসে এরপরের ভিডিও পড়বো। যাই হোক, তো কি হলো, কোনো বিন্দু উৎস থেকে উৎপন্ন আলোরশ্মির উৎস প্রতিফলন বা প্রতিসরণের পর যদি দ্বিতীয় কোনো বিন্দু মিলিত হয় অথবা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, যেমন অসৎ বিম্বের ক্ষেত্রে কি হবে, এখানে বাস্তবে আলো কিন্তু দর্পণ ভেদ করে আসবে না, লেন্সের ক্ষেত্রে যেমন যাবে, দর্পণের ক্ষেত্রে কি হবে, আলোরশ্মি এখানে ছিল, এখান থেকে আমরা যেটা করি একটা লম্ব, এখানে লম্বভাবে এসে আবার ওদিকে ঘুরে গেছে, এটা থেকে আমরা ভালো করে প্রতিবিম্ব সৃষ্টি বুঝতে পারবো, তার জন্য কতবার তীর্যক রশ্মি নিলাম। এবার আলোরশ্মি এদিকে কেন হলো, এখানে প্রতিফলনের সূত্র I সমান আর, এটা অবিলম্ব আঁকালাম, I সমান আর, তাহলে আলোটা দিকে যাবে। এবার এখানে যদি আমরা একটা চোখ রাখি তাহলে কি হবে, এই যে বস্তুটাকে আমরা এখানে রাখবো, এটা এগিয়ে গেলে এটা এগিয়ে যাবে। আমরা সাধারণত দর্পণে যেটা আমাদের চেহারা দেখি সেটা কিন্তু আমরা অসৎবিম্বই দেখি, অসৎবিম্ব দেখি। সদ্বিম্ব এবং অসৎবিম্ব আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম। তাহলে এবার যদি ডাইরেক্ট সদ্বিম্বের সংজ্ঞা দেওয়া হয় তাহলে কীভাবে হবে সেটা হচ্ছে যে কোনো বিন্দু উৎস থেকে উৎপন্ন আলোরশ্মির উৎস প্রতিফলন বা প্রতিসরণের পর যদি দ্বিতীয় কোনো বিন্দু মিলিত হয় তাহলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সদ্বিম্ব বলে। আর অসৎবিম্ব কাকে বলে, যদি কোনো বিন্দু উৎস থেকে উৎপন্ন আলোরশ্মির উৎস প্রতিফলন বা প্রতিসরণের পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত না হয়, দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে দ্বিতীয় বিন্দুকে সেই প্রথম বিন্দুর অসৎবিম্ব বলা হয়। এখানে কী হবে, মিলিত হবে না, মনে হবে যে ওই জায়গা থেকে আসছে, বাস্তবে এখানে কোনো মিলিত হবে না। আমরা যদি সদ্বিম্ব অসদ্বিম্বের পার্থক্য আলোচনা করতে যাই, তাহলে আমরা সদ্বিম্ব অসদ্বিম্বের কতগুলো পার্থক্য যদি বলতে চাই, তাহলে প্রথমত সংজ্ঞাটাই বা চিত্রটাই একটা পার্থক্য হতে পারে। তারপর কি হবে যে সদ্বিম্ব কিন্তু বস্তু সাপেক্ষে সর্বদা সোজা হয়, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা দেখেই যেটা বুঝতে পারি যে কোথায় সদ্বিম্ব এবং অসদ্বিম্ব উৎপন্ন হয়েছে। যদি বস্তু সাপেক্ষে যদি উল্টে যায় তাহলে সেটা সর্বদা সদ্বিম্ব হবে। এদিকে মাথা ছিল, মাথাটা এদিকে হয়ে গেছে, তাহলে সেটা কি সদ্বিম্ব। আর অসদ্বিম্ব কী হবে, সর্বদা বস্তু সাপেক্ষে সোজা থাকবে, সদ্বিম্বকে পর্দায় ফেলা যায়, খালি চোখেও দেখা যায়। অসদ্বিম্বকে খালি চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। তারপর হচ্ছে কি, সদ্বিম্ব কোথায় করতে হবে, অবতল দর্পণ, আমরা পড়বো অবতল দর্পণ ও উত্তল লেন্স, অবতল দর্পণ ও উত্তল লেন্স দ্বারা হচ্ছে সদ্বিম্ব গঠন করা যায়। কিন্তু অসদ্বিম্ব সকল প্রকার লেন্স ও দর্পণ, যত লেন্স ও দর্পণ আছে সকল প্রকার লেন্স ও দর্পণ দ্বারাই অসদ্বিম্ব গঠন করা যায়। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা আজকে কি পড়লাম, আলোরশ্মিক উৎস এবং প্রতিবিম্ব। এই বেসিক কনসেপ্টটা আমাদের ক্লাস 10-এর আলো পড়তে গেলে অবশ্যই কাজে লাগবে। আজকের এই পর্যন্ত। এরপরের ভিডিও আমরা প্রতিফলন ও প্রতিসরণ দেখব। সকলকে ধন্যবাদ।